রাতের অন্ধকারে চারটি লোক হেঁটে চলেছে। তাদের লাশ। সামনে রয়েছে একটি মাঝারি বয়সী মানুষ। মরার খাটে শুয়ে একটি মেয়ে। মেয়েটা এমন অকালে চলে গেল, বাবার কথাটা একবারও ভাবলো না। সত্যি এখন মাধবের কি হবে কে জানে। কি বা দরকার ছিল মেয়ের অত বড় ঘরে বিয়ে দেওয়ার? ভেবেছিল হয়তো এইভাবেই ঠিক চলে যাবে। উফ, তোমরা থামো না। এখন কি তোমাদের এই সব বলার সময়? আর যাকে কাঁধে করে চিরজীবনের জন্য চিতার আগুনে বিসর্জন দিয়ে আসতে চলেছ, সে তোমাদের ছেলে মেয়েদের থেকেও বয়সে ছোট ছিল। আর যেখানে তার বাবা রয়েছে, তারপরেও এই কথা। সবার সামনে নীরবে চলা মানুষটি যে মৃত মেয়েটির বাবা, তার বলে দেওয়ার অপেক্ষা রাখে না। মাধব দাদা, এদের কথাতে কিছু মনে করো না। অকালে এইভাবে নিজের মেয়েকে হারানো যে কতটা কষ্টের, তা কোনো ভাষা সান্ত্বনা দিয়ে ভোলানো যায় না। নিজেকে শক্ত করো। মাধব কেবল একবার পিছনের দিকে ফিরে নিজের মৃত মেয়েটার দিকে দেখল। মাধবের যেন লোকগুলির কথা কানেই পৌঁছাচ্ছে না। ওর কানে ভেসে আসছে মৃতা মেয়ে, ওই যে সে খাটে শুয়ে আছে, আর কোনো দিন কারোর ডাকে সাড়া দেবে না, একবারও বাবা বলে ডাকবে না, বা নিজের দুঃখ কষ্টের কথাও মুখ ফুটে বলবে না। মাধব শেষবার মেয়ে পদ্মকে দেখতে গেছিল তার শ্বশুর বাড়িতে। সেই দৃশ্যই বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। মেয়ের শ্বশুর খুব একটা ভালোভাবে আপ্যায়ন করেনি। আপনি এসেছেন? যেই না চিঠিতে জানতে পারলাম আমার মেয়ে মা হতে চলেছে আর আমি দাদু, এমন খুশির খবর শুনে না এসে কি থাকা যায়? এই দেখুন না, সাথে মিষ্টিও নিয়ে এসেছি। আনন্দের খবর না ছাই, এখন কত খরচ বেড়ে গেল বলুন তো। আপনার আর কি, মেয়েকে আমাদের ঘাড়ে ফেলে তো দিব্যি আছেন। আর দেখি তো কি এমন মিষ্টি এনেছেন। এই মাত্র কটা রসগোল্লা এনেই এত কথা, এসব খাওয়ানো যাবে না। এমন সময় পদ্ম ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে বাবাকে ঘরের ভিতরে নিয়ে যায়। এ কি হাল হয়েছে তোর চেহারার? এরা তোকে খুব কষ্ট দিচ্ছে, তাই না? আমাকে আগে কিছু বলিসনি কেন? আমার শ্বশুর মশাইয়ের কথাতে কিছু মনে করো না। না না, আমি কিচ্ছু মনে করিনি। আগের বার যখন এলাম তখন তো চেহারা এমন ছিল না, এইবার এমন কেন? না বাবা, ও তেমন কিছু নয়। এ কি, কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। আমার শ্বশুর মশাই ঠিক করেছে যে উনি ওনার ছেলের আবার বিয়ে দেবে। ছেলের বিয়ে দেবে মানে? তুই আছিস, আবার বিয়ে কিসের? বিয়ে দিলে আবার যে যৌতুক পাওয়া যাবে। কিন্তু আমি তো বিয়ের সময় ধার করেও 3 লক্ষ টাকা দিয়েছি, তারপরেও জামাই তোর ওপরে হাত তোলে, তাই না? না, মানে পদ্ম, তুই তো এমন ছিলি না। গ্রামের সব থেকে সাহসী ও প্রতিবাদী মেয়ে ছিলিস, আর তুই কিনা আজ। তুই এখনই আমার সাথে বাড়িতে চল। পদ্ম সব কষ্ট চুপ করে সহ্য করেছে, কারণ বাপের বাড়িতে ফিরে গেলেই সবার কাছে নানা রকম কথা যে তার বাবাকে শুনতে হবে। মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে গিয়ে বাবাকে অনেক কষ্ট করতে হয়েছে, আর এখনো হচ্ছে, তা ভালো করেই জানে পদ্ম। কিরে, চুপ করে গেলি কেন? ও,
বাবার কাছে আমার আর ছেলের নামে নালিশ করা হচ্ছে বুঝি? আপনাদের গায়ে মানুষের রক্ত আছে না অন্য কিছু? টাকা ছাড়া কি কিছুই বোঝেন না? ভালোবাসা, সম্পর্ক, এগুলোর কি কোনোই দাম নেই? ছাড়ুন তো আপনার সব বাজে কথা। 5 লক্ষ টাকা দিতে পারবেন? তাহলে আর ছেলের বিয়ে দেব না। না না না, আমার বাবা আর একটা টাকাও দেবে না। আরে বাস, বাবাকে দেখে যে একেবারে রানী লক্ষ্মীবাই হয়ে উঠেছ। আমার ছেলেটা নেহাত বাড়িতে নেই, না হলে নইলে কি হতো? এরপর আরও তর্কাতর্কি চলে। অবশেষে মাধব একরকম জোর করে পদ্মকে নিজের বাড়িতে নিয়ে আসে। তবে পদ্ম বাড়িতে এসে আরও অশান্তি ভোগ করতে থাকে। শুনেছি নাকি তোকে তোর শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? বাবা যতই ওরকম ডাকুক, বলতেই চলেও এলি। এমনিতেই ধার দেনা করে বিয়ে দিয়েছিল বড় লোক বাড়িতে। খুব গর্ব ছিল আমার মেয়ে গ্রামের সব থেকে বেশি শিক্ষিতা। কি হলো, পুয়াতি হয়ে বাড়িতে পড়ে আসিস। পদ্ম রোজ রোজ এসব শুনতে শুনতে আর সহ্য করতে পারছিল না। তাই একদিন রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, বাবার কাছে একটা চিঠি লিখে রাখে। আর পারলাম না বাবা লড়তে। আর আমার পেটে যে আছে তাকেও যেন জন্মেই নানা রকম কথা না শুনতে হয়, তাই ওকেও মুক্তি দিলাম। পারলে ক্ষমা করো বাবা। ইতি, তোমার অভাগিনী মেয়ে পদ্ম। পরের দিন সকালে গাছে পদ্মর ঝুলন্ত দেহ পাওয়া যায়। মাধব দাদা, কি করছো? দেখে হাঁটো, এখনই তো হোঁচট খেয়ে পড়ছিলে। লোকটির ডাকে মাধব আবার অতীতের পাতা থেকে অভিশপ্ত এই রাতে ফিরে আসে। মাধব, শ্মশান চলে এসে, আয় ভিতরে আয়। এক পাশে রাখা হয়েছে পদ্মর মৃতদেহ। সারা শরীর সাদা কাপড়ে মোড়ানো, শুধুমাত্র ওর সেই কোমল মুখটা বাইরে বেরিয়ে রয়েছে। শ্বশুর বাড়ি কেউ দেখতে আসা তো দূরের কথা, খবর অবধি নেয়নি। মাধব দাদা, মুখে আগুন দেবে, এসো। মাধবের শরীর থরথর করে কাঁপছে। পদ্ম যেন বারবার করে বলছে, বাবা আগুন দিও না। মনে নেই সেবার প্রদীপ জ্বালাতে গিয়ে হাত পুড়ে গেল, কত কষ্ট পেয়েছিলাম। বাবা দিও না আগুন। মাধব জ্বলন্ত কাঠ হাতে নিয়েই পিছিয়ে এলো। মাধব, অমন করিস নে। আমি পারবো না। মেয়েটা আমার আগুনকে খুব ভয় পায়, ওর খুব লাগবে যে। সবাই ধরে বেঁধে আগুন দেওয়ালো মাধবকে। পদ্মা আমার। ঘণ্টাখানিকের মধ্যেই চিতা পুড়ে ভস্মে পরিণত হয়। সব কাজ শেষ হলে সবাই শ্মশানের পিছনের নদীতে স্নান করতে যায়। এ কি, মাধব দাদাকে দেখছি না তো। মাধব দাদা কোথায় গেল? ঠিক তো, ও তো আমাদের সাথে নদীর দিকে এলো না। একটা মানুষের মেয়ে মারা গেছে, কোথায় ওর পাশে থাকবে? তা না করে দায় কত সময় ঝেড়ে ফেলবে, এই ভাবনাই ভেবে চলেছে। মেলা না বুকে ওরে খোঁজ, দেখ কোথায় আছে। মাধবকে খোঁজা শুরু হলো, আর ওকে পাওয়াও গেল, তবে জীবিত নয়। শ্মশানের পুরনো গাছটার ডালে মাধবের ঝুলন্ত দেহ, ঠিক মেয়ে পদ্মের মতো। বছর দুয়েক
পর এক রাতে নৌকার ঘাটে তো কাউকে দেখছি না। মেয়ের বাড়ি থেকে আমাদের কেউ নিতে আসেনি। বাবা, তুমি হয়তো ভুলে গেছো, আমাদের বিকেলে আসার কথা ছিল, আর এখন রাত 9টা বাজতে চলল। তাও ঠিক, হয়তো বিকেলে নিতেও এসেছিল, অপেক্ষা করে আমাদের না দেখে ফিরে চলে গেছে। তোমাকে কতবার বললাম তাড়াতাড়ি বেরো, তা না। সুদের টাকাগুলি আদায় করতে গিয়ে তো দেরি হলো। আমার থেকে টাকা নেবে আর সুদ ছেড়ে দেব, তা আবার হয়েছে কখনো? এখন যাব কি করে? আরে অপদার্থ, এর মধ্যে ভুলে গেলি তুই? তোর 2 নম্বর বিয়েটা এই গ্রামেই হয়েছিল। ও সেই যে থাক, অলক্ষ্যের নাম নিতে নেই। শুভ কাজে যাচ্ছি একটা, এই গ্রামের পথ আমার চেনা, আর মেয়ের বাড়ি ঠিকানাও তো জানা। মাইলখানিক পথ মোটে পায়ে হেঁটেও চলে যাওয়া যায়। আগে তো নদীর ঘাটে গরুর গাড়ি থাকতো। রতনের কথাটা শেষ হতে হতেই অন্ধকারে গরুর গাড়ি আসার শব্দ কানে এলো। যাক, আর কষ্ট করে হেঁটে যেতে হবে না, গরুর গাড়ি আসছে। দেখতেই দেখতে একটা গরুর গাড়ি ওদের সামনে এসে দাঁড়ালো। গারোয়ানের মুখটা ঠিক পরিষ্কার দেখা যাচ্ছে না। ওই গারোয়ান, মাখনলালের বাড়িতে যাবে? উঠে আসুন। বাপ ছেলে মনের আনন্দে গরুর গাড়িতে উঠে পড়ে। বন হিসাবে কি চাইবে ঠিক করে নিয়েছো তো? তা করে নি আবার, পুরো লিস্টি করে নিয়েছি। দিতে রাজি না হলে তখনই সম্বন্ধ বাতিল। গরুর গাড়ি আরো কিছুটা যেতেই ওফ, বিকট পচা গন্ধ। ঠিক বলেছিস তো। এই গারোয়ান, তোমার গাড়ির ভিতরে ইঁদুর ছুঁচে মরেছে নাকি গো? এত গন্ধ কেন? গারোয়ান এর কোনো উত্তর না দিয়ে অপ্রত্যাশিতভাবেই একটা অন্য কথা বলে। আবার কোন মেয়ে সর্বনাশ করতে যাচ্ছিস তোরা? কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। গাড়ি থামা বলছি। ঠিক এমন সময় গরুর গাড়ির ভিতরে সিদ্ধু আর রতনের কানে ফিসফিস করে একটা মেয়েলি কণ্ঠ বলে, গন্ধ লাগছে বুঝি? খুব লাগবেই তো, পচা লাশের গন্ধ বলে কথা। এই কে রে? হেই গারোয়ান, গাড়ি থামাতে বলছি তো। এই গাড়ি আজ আর থামবে না। রতন তত সময় পকেট থেকে দেশলাই বের করে জ্বেলেছে, আর তাতেই এক হাড় কাঁপানো দৃশ্য দেখে। ঠিক ওদের সামনেই তখন বসে আছে পদ্ম। কিরে, আমাদের চিনতে পারছিস? আরো মেয়ের জীবন নষ্ট করবি, তাই না? এই তোদের জন্য আমার সন্তান, আমার বাবা, আমি অকালে এই পৃথিবী থেকে চলে গেলাম। আজ তোদের পালা, আর কোনো মেয়ে ও তার পরিবারকে তোদের জন্য আর কষ্ট পেতে হবে না। খুব টাকার লোভ তোদের, তাই না? আজ দেখি তোদের সেই টাকা কিভাবে তোদের বাঁচায়। দেশলাইয়ের আলো ধপ করে নিভে যায়। দুটি মানুষের মরণ চিৎকার রাতের নীরবতাকে ভেঙে খান খান করে দেয়। পরের দিন সকালে গ্রামের মানুষ শ্মশানের গাছের নিচে দুটি মানুষের দেহ পড়ে থাকতে দেখে। সেই দুজন ছিল বাবা সিধু পাল ও ছেলে রতন পাল। গভীর রাতে মাঝে মধ্যেই নদীর ঘাটের পাশে একটি গরুর গাড়িতে গারোয়ান ও গাড়ির পিছনে একটি মেয়েকে দেখা যায়।
তবে তারা এই জগতের কেউ নয়।